এই ভাষা আগে কখনো কোথাও শুনিনি। কেমন যেন একটা অদ্ভুত ভাষা। হুজুররা আবার কথার ছলে হাসাহাসিও করছে। রিয়াজের গায়ের লোম দাঁড়িয়ে যায়, সাথে হেলপারও বুঝে যায় সব। রিয়াজ তাকায় হেলপারের দিকে, হেলপার তাকায় রিয়াজের দিকে। দুজনের চোখে প্রচন্ড ভয়ের ছাপ। বলা হয় যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। ব্যাপারটা সেই রূপ নিতে বেশি দেরি করেনি। রিয়াজ যখন হেলপারের দিকে চোখাচোখি করেছে, ঠিক সেই মুহূর্তে রাস্তা থেকে রিয়াজের নজর সরে যায়। তৎক্ষণাৎ হেলপার চিৎকার দিয়ে বলে, ভাই সামনে দেখেন। রিয়াজ হুট করে সামনে তাকাতে তাকাতে একটা খালের মধ্যে অ্যাম্বুলেন্স পড়ে যায়। চারপাশে ঝিঝি পোকার ডাক। স্পষ্ট রিয়াজ আবারও সেই ভাষা শুনতে পাচ্ছে। ভাষার শব্দ স্পষ্ট হলেও অর্থ অস্পষ্ট। রিয়াজ মাথায় হয়তো কিছুটা আঘাত পেয়েছে। মাথার ডান পাশে কিছুটা ব্যথা। মাথায় হাত দিয়ে রিয়াজ ধীরে ধীরে চোখ খোলে, আর দেখতে পাই অ্যাম্বুলেন্স রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে। আর সেই হুজুরদের কথোপকথনের শব্দ পেছন থেকে আসছে। রিয়াজ হুট করে পেছনে তাকাই, দেখে হুজুররা এখনো আড্ডায় মেতে রয়েছে। রিয়াজের মাথায় কিছুই ঢুকে না। মাত্রই তো অ্যাম্বুলেন্স খালে পড়ে গেছে, তাহলে এটি কিভাবে সম্ভব? ভাবনার মাঝে আচমকা হুজুর রিয়াজকে বলে, কি ব্যাপার বাবা, আচমকা অ্যাম্বুলেন্স থামিয়ে ঘুমাচ্ছ কেন? দেখো পুরো 2 ঘন্টা ঘুমিয়েছ, যাবে না নাকি? রিয়াজ হুজুরের কথা শুনে যেন আকাশ থেকে পড়ে। তড়িঘড়ি করে মোবাইল ফোন বের করে দেখে রাত 12:51, অর্থাৎ 1টার কাছাকাছি। এখনো ভালুকা রোডে গাড়ি প্রবেশ করেনি। রিয়াজ বুঝতে পারে না করবে কি। পেছনের হুজুররা কি রিয়াজকে সাহায্য করছে নাকি ক্ষতি চাই? অঙ্ক মিলাতে থাকে রিয়াজ। ভাবতে থাকে শুরু থেকে, এই হুজুর গতকাল রাতে রিয়াজকে সাহায্য করেছে, এখানে ঘাবলা তো আছেই। হুজুরের দেওয়া পানি এত সুঘ্রাণ ছড়িয়েছে কেন? এর আগে তো এমন কোনো ঘ্রাণ রিয়াজ পায়নি। ভাবতে ভাবতে অঙ্কটা রিয়াজের মাথায় ঢুকে যায়। অর্থাৎ রিয়াজ বুঝে যায় এরা জিন। গতকাল রাতেও এই জিন এসে রিয়াজকে সাহায্য করেছে। যাওয়ার সময় রিয়াজকে আবার দেখা হওয়ার ইঙ্গিত দিয়েছে। কিছুক্ষণ আগে পড়া খাল থেকে অ্যাম্বুলেন্স এরাই তুলেছে, অর্থাৎ রিয়াজকে তারা সাহায্য করছে। তাহলে কেন রিয়াজ তাদের ভয় পাচ্ছে? কিন্তু প্রশ্ন রয়েই যায়, এরা কেন রিয়াজকে সাহায্য করছে? উদ্দেশ্য কি? রিয়াজকে এমন হতাশ দেখে পেছনের হুজুর আবার বলে, ভেবে লাভ নেই বাবা, যারা রাস্তায় তোমার ক্ষতি করতে চাই তুমি তো তাদেরও কোনো ক্ষতি করনি। রিয়াজ বলে, তাহলে কেন তারা ক্ষতি করে? সবকিছুতে উদ্দেশ্য খুঁজতে নেই। হুজুরের কথা শুনে রিয়াজ আয়নার দিকেও তাকায়নি। হেলপার এখনো অজ্ঞান। রিয়াজ আল্লাহর নাম নিয়ে অ্যাম্বুলেন্স আবার চালু দেয়। কিছুক্ষণ চলানোর পর ভালুকা রোডে অ্যাম্বুলেন্স প্রবেশ করে। রিয়াজ রাস্তার উপর নজর রেখে অ্যাম্বুলেন্স চালাচ্ছে। যখন সেই বিশাল গাছের রোডে প্রবেশ করলো, তখনই রিয়াজ দেখতে পায় সেই চোখগুলা। রিয়াজ এইবার আর ভয় পাচ্ছে না। পেছনে কে আছে তা রিয়াজ ভালোই জানে। মনে জোর খাটিয়ে রিয়াজ অ্যাম্বুলেন্স তার গতিতে চালাচ্ছে। কিন্তু একটা ব্যাপার রিয়াজ খেয়াল করে, সেই চোখগুলো এইবার আর সামনে আগায় না। অ্যাম্বুলেন্স যত সামনে আসে, চোখগুলা ততই জঙ্গলের দিকে চলে যায়। তারা যেন অ্যাম্বুলেন্স দেখে ভয় পাচ্ছে। রিয়াজ অনুমান করে নেয় এরা অ্যাম্বুলেন্স দেখে নয়, জিনদের উপস্থিতি দেখে ভয় পাচ্ছে। যদিও জিনদের সাহায্য পেয়ে রিয়াজের মনোবল বেড়েছে, তবুও ভিতরে একটি খুঁত রয়েই যায়। আপনি ভাবুন, আপনার পেছনের ছিটে কয়েকটা জিন বসে আছে। হোক সে ভালো, কিন্তু সে জিন, কিছুটা ভয় তো হবেই। অবশেষে ভালুকা রোড পার করে রিয়াজ গাজীপুর প্রবেশ করলো। গাজীপুর মেইন টাউনে ঢুকার আগে একটা বটগাছ পড়ে। সেই বটগাছের নিচে আসতেই রিয়াজের অ্যাম্বুলেন্স অটোমেটিক বন্ধ হয়ে গেল। রিয়াজ আবার অ্যাম্বুলেন্স স্টার্ট করতেই যাবে, তখনই পেছন থেকে হুজুর বলে ওঠে, আমাদের স্থান চলে এসেছে, এগিয়ে দেওয়ার জন্য শুক্রিয়া। কথাটা শেষ হতে না হতে রিয়াজ জানলার পাশ থেকে একটা শব্দ আসে, শুনো। রিয়াজ হুট করে জানলার দিকে তাকাই, গ্লাস আটকানো, তবুও শব্দটা ক্লিয়ার রিয়াজের কানে এসেছে। তাছাড়া মাত্র সবাই পিছনে ছিল। হুট করে জানলার পাশে চলে আসায় রিয়াজ ভয় পাই।
যেহেতু তারা রিয়াজের ভালো চাই, তাই রিয়াজ স্বাচ্ছন্দ্য মতে জানলা খোলে। বাহির থেকে হুজুর বলে, সাবধানে যেও। রিয়াজ হুজুরের কথায় পাল্টা প্রশ্ন করে বসে, হুজুর, আমি যাদের ক্ষতি করিনি তারা রাস্তায় আমার ক্ষতি করতে আসে না, শুধু তারা লাশ নিতে আসে। কিন্তু আপনাদেরও আমি কোনো উপকার করিনি, আপনারা আমার থেকে কি নিতে এসেছেন? রিয়াজের প্রশ্নে হুজুরদের চোখগুলা কেমন যেন জল করে ওঠে, হালকা লাল হয়ে যায় চোখ। হয়তো তারা কিছুটা বিরক্ত হলেন রিয়াজের প্রশ্নে, তবুও সেই হুজুর শান্ত হয়ে বললেন, সময় তোমাকে সব বলে দিবে। রিয়াজ হুজুরের কথায় আবার কিছু বলতে যাবে, তার আগে একটা ট্রাকের হর্ন বেজে উঠল। হর্নের শব্দে রিয়াজ সামনে তাকাই, কিন্তু কোনো ট্রাক দেখতে পাইনি। আবার যখন জানলায় তাকাই, দেখে কেউ নেই। রিয়াজ চটাস করে দরজা খুলে বের হয়। পুরো রাস্তা ফাঁকা, নেই কোনো হুজুর আর নেই কোনো ট্রাক। চারপাশে ভালোভাবে দেখে, কোনো সারা শব্দ নেই। ধ্যাত বলে রিয়াজ পকেট থেকে একটা সিগারেট বের করে আর সেখানেই ধরিয়ে দেয়। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে সিগারেট টানে, কিন্তু কোনো কিছুর হুদিস মিলেনি। রিয়াজের মাথায় ঢুকে যায় হুজুরের শেষ কথাটা। সময় কি বলে দিবে রিয়াজকে? কোথাও সে ফেসে যায়নি তো? হুজুরদের কোনো না কোনো উদ্দেশ্য তো রয়েছে। কি সেই উদ্দেশ্য? এমন ভাবনার মাঝে সিগারেট শেষ হয়। রিয়াজ হতাশ হয়ে আবার অ্যাম্বুলেন্সে উঠে বসে। তারপর আর একটা সিগারেট ধরিয়ে রওনা করে ঢাকার দিকে। প্রায় 3 ঘন্টা পর রিয়াজ ঢাকা এসে পৌঁছায়। হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে হেল্পারকে ডাকতে থাকে। হেল্পার ঘুম থেকে উঠেই চিল্লাচিল্লি শুরু করে দেয়। রিয়াজ হেল্পারকে থামিয়ে বলে, কি রে, চেঁচাচ্ছিস কেন? হাসপাতালে এসেছি, নরকে না। হেল্পার নিজেই কনফিউজড। হুট করে পেছনে তাকিয়ে আবার রিয়াজকে বলে, জিনগুলা কই? রিয়াজ হেল্পারকে বলে, জানা মতে কোনো নেশা তো করিসনি, জিন পেয়েছিস কোথায়? হয়তো কোনো স্বপ্ন দেখেছিস। রিয়াজের কথা শুনে এবার হেল্পার আরো কনফিউজড হয়। কি যেন ভেবে হেল্পার রিয়াজকে আবার বলে, হ্যাঁ, স্বপ্নই হবে, নয়তো খালে অ্যাম্বুলেন্স পড়ার পর কিভাবে এখানে আসবো? জানেন রিয়াজ ভাই, আমি স্বপ্ন দেখেছি কয়েকটা হুজুর। কথাটা শেষ হবার আগে রিয়াজ হেল্পারকে বলে, পরে বলিস, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আর শোন, অ্যাম্বুলেন্স ভালো করে ধুয়ে নিস, বাসায় যাচ্ছি আমি। কালাম ভাইকে এমপির ছেলেগুলোর ব্যাপারে কিছু বলিস না। রিয়াজের এই কথা শুনে হেল্পার আবার বলে, হ্যাঁ, ময়মনসিংহে যখন আপনি কালাম ভাইয়ের সাথে এসব বলেছিলেন, ঠিক তখনই আমি স্বপ্নটা দেখেছি, কয়েকজন হুজুর। আবার রিয়াজ হেল্পারকে থামিয়ে বলে, মসজিদে গিয়ে হুজুরকে একটা সালাম দিয়াই, কাজে দিবে। ভোর হয়ে গেছে, আমি ঘুমাচ্ছি, গিয়ে দেখি কোনো হুজুর স্বপ্নে আসে কিনা। কথাটা বলে রিয়াজ অ্যাম্বুলেন্স থেকে নেমে যায়। হেল্পার চিন্তায় পড়ে যায়, এত বাস্তবিক স্বপ্ন সে কিভাবে দেখলো? সবটা রিয়েল মনে হচ্ছে তার, কিন্তু হেল্পার তো জানে না আসলে সবটা বাস্তবিক। অ্যাম্বুলেন্স থেকে নেমে রিয়াজ চায়ের দোকানে যায়। একটা চা আর সিগারেট খেয়ে রওনা দেয় বাসার দিকে। বাসা বেশি দূরে না, হাসপাতাল থেকে হেঁটে গেলে 7 মিনিটের পথ। বাসায় ঢুকে দেখে কালাম ভাই ফজরের নামাজ আদায় করছে। রিয়াজ বাসায় ঢুকে আগে গোসল করে নেয়। কালাম ভাই নামাজ শেষ করে চলে যায় ডিউটিতে। সুযোগ পেয়ে রিয়াজ ফাইলগুলোকে, এমপির ছেলেদের ছবি বারান্দায় নিয়ে পুড়িয়ে দেয় আর বিছানায় এসে লম্বা হয়ে শুয়ে যায়। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। রিয়াজ হাতে একটা ছুরি আর মুখে মাস্ক নিয়ে গোডাউনে ঢোকে। ভেতরে 5 জন ছেলে বসে মদ খাচ্ছে। গোডাউনে সিকিউরিটি গার্ড নেই, গার্ড হিসেবে এমপির ছেলেগুলাই থাকে। রিয়াজকে দেখে ছেলেগুলা বলে ওঠে, এই বলা, কে রে তুই? গোডাউনে কি করতে এসেছিস? ওদের কথার জবাব রিয়াজকে দিতে হয়নি। আচমকা সিসিটিভি ক্যামেরাগুলাই আগুন ধরে যায়। এমপির ছেলেগুলা সেদিকে তাকাতেই রিয়াজ এক দৌড়ে এসে একজনের গলায় ছুরি ঢুকিয়ে দেয়। বাকি 4 জন এই দৃশ্য দেখে ভয়ে দৌড় লাগায়। রিয়াজ দৌড়ে দৌড়ে সবগুলাকে ধরে এবং প্রত্যেকের গলায় ছুরি ঢুকিয়ে দেয়। একজন একজন করে 5 জনকে হত্যা করার পর আচমকা রিয়াজের সামনে একটা আলো সৃষ্টি হয়ে গেছে। রিয়াজ সেই আলোর দিকে তাকিয়ে দেখে খুন হওয়া মেয়েটি রিয়াজের দিকে তাকিয়ে বলে, আমার প্রতিশোধ পূরণ হয়েছে। এরপরে আলোটা গায়েব। লাফ মেরে রিয়াজ ঘুম থেকে উঠে বসে। এতক্ষণ স্বপ্ন দেখছিল সে।
নেত্রকোনায় লাশ নেওয়ার আগের দিন রাতে ঠিক এইভাবে রিয়াজ ওদের খুন করেছিল। মেয়েটির আত্মাকে মুক্তি দিয়েছে, কিন্তু আবার সেই স্বপ্ন কেন দেখলো রিয়াজ? জানালার দিকে তাকিয়ে দেখে সূর্যের লাল আলো রুমে প্রবেশ করছে। রিয়াজ মোবাইল ফোন হাতে নিয়ে দেখে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, অর্থাৎ সকালে এসে ঘুমানোর পর রিয়াজ আর ওঠেনি, একবারে স্বপ্ন দেখে উঠেছে। বিছানা ছেড়ে রিয়াজ ফ্রেশ হতে যায়। ততক্ষণে কালাম ভাই চলে আসে রুমে। উনি এসে রান্নাবান্না করার পর রিয়াজ সহ বসে খাওয়া দাওয়া করে নাই। এরপর আবার রিয়াজ চলে যায় ডিউটিতে। 2 মাস পর, গত 2 মাস রিয়াজের সাথে অস্বাভাবিক কিছুই ঘটেনি। এই 2 মাস না দেখেছে ওই স্বপ্ন, আর না দেখেছে কোনো হুজুর। কিন্তু 2 মাস পর রিয়াজের একটা ভাড়া আসে। ভাড়াটা দিয়ে আসতে হবে পঞ্চগড় এলাকায়, অর্থাৎ যে এলাকায় রিয়াজের ভাই পঙ্গু হয়েছে সেই এলাকাতে রিয়াজ লাশ নিয়ে যাবে। এদিকে পঞ্চগড় এলাকায় ইন্সপেক্টর জয়নাল সাহেব বসে বসে চা খাচ্ছে। জয়নাল সাহেবের সহকর্মী করিম সাহেব এসে বলে, স্যার, আমাদের পাশের এলাকায় একটা মাইয়া মারা গেছে ঢাকায়, আজ ওই মেয়ের লাশ আনা হইব। করিম সাহেবের কথাটা শুনে জয়নাল সাহেবের মুখ থেকে চা বেরিয়ে যায়। উনার চোখে ভয়ের ছাপ। করিম সাহেব আবার বলে, স্যার, এত মাস পর কি আবার কিছু হইব? জয়নাল সাহেব কিছুটা শান্ত হয়ে বলে, কোন অ্যাম্বুলেন্সে লাশ আনা হবে? তাড়াতাড়ি সেই ড্রাইভারের নাম্বার জোগাড় করো। তাকে কোনোভাবেই ওই বিলের রাস্তা দিয়ে আসতে দেওয়া যাবে না। আমি পারবো না সব ভূত জিনের কেস হাতে নিতে। করিম সাহেব আবার বলে, স্যার, এত মাস পর কি আবার কিছু হইব? জয়নাল সাহেব কিছুটা শান্ত হয়ে বলে, কোন অ্যাম্বুলেন্সে করে লাশ আনা হবে তাড়াতাড়ি সেই অ্যাম্বুলেন্সের নাম্বার জোগাড় করো। তাকে কোনোভাবেই ওই বিলের রাস্তা দিয়ে আসতে দেওয়া যাবে না। আমি পারবো না সব ভূত জিনের কেস হাতে নিতে। এদিকে রিয়াজ হাসপাতালের নিচে আসে। শাহরুখ লাশ অ্যাম্বুলেন্সে তুলে নাই। কফিন এইবার ভালোভাবে লক করেছে যাতে খুলে না যায়। হাসপাতালের সামনে রিয়াজ একটা সিগারেট ধরিয়ে ফোন টিপছে। কিছুক্ষণ বাদে হাসপাতাল থেকে বের হয় লাশের পরিবার। সবার চোখে কান্নার ছাপ। শাহরুখ খান রিয়াজের কাছে এসে বলে, ভাই, আত্মহত্যা করা লাশ। এই লাশ নিতে গেলে কি কি হয় কে জানে, সাবধানে যাইয়েন। শাহরুখের কথা শুনে রিয়াজ ব্রুকুসকে তাকায়। শাহরুখ রিয়াজের তাকানো দেখে বলে, আমি জানি আপনি কি ভাবছেন, কিন্তু আমার আজকে গ্রামের বাড়ি যেতেই হবে। মা অসুস্থ। বসকে বলেছি অন্য একজন হেল্পার দেওয়ার জন্য। বস বলল আপনাকে একা যেতে। লাশের পরিবারের লোকজন বেশি, যেতে নাকি সমস্যা হবে না। হেল্পারের কথা শুনে রিয়াজ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে। হেল্পার লজ্জায় মাথা নিচু করে নাই। রিয়াজ সিগারেটের শেষ টান দিয়ে বলে, আন্টিকে আমার সালাম দিস। এই নে, এখানে 2000 টাকা আছে, আন্টির জন্য ফল ফ্রুট নিয়ে যাস। কথাটা বলে রিয়াজ শার্টের পকেট থেকে 2000 টাকা বের করে দেয়। হেল্পার অবাক হয়ে রিয়াজের দিকে তাকায়। রিয়াজ একটা মুচকি হাসি দিয়ে টাকাটা আরো এগিয়ে দেয়। শাহরুখ টাকাটা হাতে নিয়ে রিয়াজকে জড়িয়ে ধরে বলল, আপনি আমার বড় ভাইয়ের মতো। এখন মনে হচ্ছে আপনি আমার আপন ভাই। রিয়াজ শাহরুখকে সান্ত্বনা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর শাহরুখকে বিদায় দিয়ে চলে যায় অ্যাম্বুলেন্সের দিকে। অ্যাম্বুলেন্সে উঠে দেখে সামনে একটা লোক বসে আছে। যুবক লোক, তবে হুজুরের মতো দেখতে, মুখ ভর্তি দাড়ি আর গায়ে পাঞ্জাবি। রিয়াজ দরজা খুলে গাড়িতে উঠতেই লোকটা রিয়াজকে সালাম দেয়। রিয়াজ সালামের উত্তর নিয়ে অ্যাম্বুলেন্স স্টার্ট করে দিল। অ্যাম্বুলেন্সের পেছনে লাশের মা বাবা আর কাজিন আছে। সামনে বসেছে লাশের মামাতো ভাই। রিয়াজ অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়ে কিছু দূর যেতেই লাশের মামাতো ভাই বলে, এত লাশ নিয়ে চলাফেরা করেন, আপনাদের সাথে অতিপ্রাকৃতিক কিছু ঘটে না? ওনার কথা শুনে রিয়াজ গম্ভীর স্বরে উত্তর দেয়, অভ্যাস হয়ে গেছে, অ্যাম্বুলেন্স ড্রাইভার আমরা, ওসবের শিকার তো হতেই হয়। রিয়াজের কথা শুনে সেই লোকটা বলল, আমি মসজিদের ইমাম, তবে ইমামতির পাশাপাশি প্যারানর্মাল নিয়ে অনেক কিছু শিখেছি। আমার জীবনে অনেক কিছু ঘটেছে। মানুষের উপকার করতে গিয়ে আমার যে কত বিপদ গেল হিসাব ছাড়া। রিয়াজ ওনার কথা শুনে একটা মুচকি হাসি দেয়। তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে ধরাই। লোকটা রিয়াজের সিগারেট খাওয়া দেখে কিছুটা বিরক্ত হয়েছেন, তা রিয়াজ বুঝে নাই। তাই জানলা খুলে দিয়ে ধোঁয়া বাহিরে ছেড়ে রিয়াজ বলে, আপনার আর আমার সূত্র একই। আপনিও মানুষের উপকার করেন, তাই ওদের সম্মুখীন হন, আর আমিও লাশেদের তাদের ঠিকানায় নিয়ে যাই, এতে আমিও ওদের সম্মুখীন হই।
কিন্তু একজন পড়াশোনা করা লোককে যদি এসব বলা হয়, সে হেসে উড়িয়ে দিবে, বলবে কি সব কথা শোনাচ্ছি, সব বানোয়ারি হ্যানত্যান শোনাবে। অথচ আমরা জানি এসবের সত্যতা। এইভাবে দুজন আলাপ করতে করতে পাড়ি দিচ্ছে পথ। হেল্পার না থাকলেও রিয়াজ একজনকে পেল। ড্রাইভিং অবস্থায় গল্পে মেতে থাকলে চোখে ঘুম কম ধরে। ব্যাপারটা রিয়াজের জন্য ভালোই হয়েছে। এই ড্রাইভটা লং হবে, প্রায় 10 ঘন্টার মতো লাগবে। এখন তারা ঢাকাতে। এখান থেকে আগে টাঙ্গাইল যাওয়া লাগবে, টাঙ্গাইল থেকে বগুড়া, এরপর গোবিন্দগঞ্জ, ফুলবাড়ি, সৈয়দপুর, নীলফামারী পার করে পঞ্চগড়। এত লম্বা জার্নিতে পাশে একজন গল্প করার লোক প্রয়োজন বটেই। ঢাকা থেকে রিয়াজ যখন বের হয়, তখনও লোকটা তার লাইফের ঘটনাগুলো শেয়ার করতে থাকে। রিয়াজ ওনার কথাগুলো শুনছে, আবার অ্যাম্বুলেন্স চালিয়ে যাচ্ছে। পেছনে লাশের বাকি পরিবার শুয়ে বসে আছে, তাদের মেয়ে মরেছে। ব্যাপারটা তাদের জন্য অবশ্যই বেদনাদায়ক, যদিও রিয়াজের এসবে কিছুই যায় আসে না। লাশ আনা নেওয়াই তার কাজ। কারো জন্য আফসোস হওয়ার ফিলটা এখন আর কাজ করে না। লাশের মামাতো ভাইয়ের নাম মোহাম্মদ আব্দুল্লাহ। রিয়াজের সাথে বেশ মিশে গেছে সে। রিয়াজও তার সাথে আলাপ করে ভালো সময় পার করছে। এইভাবে গল্প করতে করতে তারা চলে যায় টাঙ্গাইল। টাঙ্গাইল শহরে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রিয়াজ বের হয়। আব্দুল্লাহ রিয়াজকে বলে, কি ভাই, যাচ্ছেন কোথায়? রিয়াজ অ্যাম্বুলেন্স থেকে নেমে আগে পেছনে যায়, তারপর ঢাকনা খুলে লাশের পরিবারকে বলে, কিছু খেয়ে নিতে হবে, দুপুর হয়ে গেছে, আপনারাও খেতে চাইলে আসুন। আব্দুল্লাহ রিয়াজের কথাটা শুনে নিজেও বের হয়। এরপর সবাই মিলে রাস্তার পাশে একটা হোটেলে বসে ভাত খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষ করে রিয়াজ সোজা চলে আসে অ্যাম্বুলেন্সে। আব্দুল্লাহ বিল দিয়ে এসে দেখে রিয়াজ বসে সিগারেট টানছে। লাশের বাকি পরিবার অ্যাম্বুলেন্সে উঠে ঢাকনা আটকে দেয় আর রিয়াজকে যেতে বলে। টাঙ্গাইল থেকে বের হতে হতে বেঁচে যায় বিকাল 4টা। এখন উদ্দেশ্য বগুড়া। বগুড়া যেতে যেতে সন্ধ্যা পার হবে, নেমে আসবে রাত। রিয়াজ সিটের পাশে হাত দিয়ে চেক দেয়, হুজুরের দেওয়া পানিগুলো আছে এখনো। যদিও সব লাশ টানা এত ঝামেলা হয় না। আবার রাজ তেমন ভয় পাচ্ছে না রিয়াজ, কারণ রিয়াজের বাড়িও বগুড়াতে। মনে হচ্ছে নিজের গ্রামে যাচ্ছে সে। মনে মনে চিন্তাও করে নাই লাশ নামিয়ে এসে ভাবির সাথে মিট করে নেবে। বহুদিন ভাই ভাবির সাথে দেখা হয় না তার। টাঙ্গাইল পার করে যখন অ্যাম্বুলেন্স সিরাজগঞ্জে আসে, তখনই আসে একটা বিপদের ইঙ্গিত। আচমকা একটা কাক রিয়াজের অ্যাম্বুলেন্সের সামনে এসে যায়। অ্যাম্বুলেন্স গতিতে থাকায় সামনের গ্লাসে কাকটা আঘাত খায়, আর বাতাসের চাপে গ্লাসেই লেগে থাকে। রিয়াজ সবকিছু কন্ট্রোলে আনার আগেই হয়ে যায় এটি। সাথে সাথে ব্রেক করে রিয়াজ। আব্দুল্লাহ রিয়াজের দিকে তাকিয়ে রইল। রিয়াজ অ্যাম্বুলেন্স থেকে নেমে দেখে কাকটা রাস্তায় পড়ে আছে। রিয়াজ কাকের ডানা ধরে উপরে তুলে দেখে পাখিটা মরে গেছে। রিয়াজ কিছুটা আফসোস করে পাখিটাকে রাস্তার পাশে রেখে দেয়। এরপর যখনই অ্যাম্বুলেন্সের দিকে আসবে, তখনই আরেকটা কাক নিজে থেকে উড়ে রিয়াজের পায়ের কাছে এসে পড়ে যায়। রিয়াজ হুট করে দাঁড়িয়ে নিচে তাকায়। আব্দুল্লাহ একদৃষ্টিতে রিয়াজের দিকে তাকিয়ে থাকে। পুরো ঘটনা আব্দুল্লাহ পর্যবেক্ষণ করে যাচ্ছে। রিয়াজও কিছুটা আঁচ করতে পারে। কালাম ভাই একদিন বলেছিল, মৃত কাক যদি সামনে পড়ে তবে বিপদের আশঙ্কা থাকে। আর এরকম কিছু হলে যেন রিয়াজ অ্যাম্বুলেন্স নিয়ে রাতে না যায়। এখন দিনের আলো। রিয়াজ কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নেয় সন্ধ্যার আগে বগুড়াতে যাবে আর রাতটা নিজের বাড়িতে কাটাবে। লাশের পরিবারকেও সবটা খুলে বলবে। ভাবনা শেষে রিয়াজ দ্বিতীয় কাকটাও রাস্তার পাশে রাখে আর অ্যাম্বুলেন্সে চলে আসে। আব্দুল্লাহ রিয়াজের দিকে তাকিয়ে রইল। রিয়াজ আবার নিজের মতো অ্যাম্বুলেন্স স্টার্ট দেয় আর রওনা করে। এদিকে কয়েক মিনিট যাবার পর আব্দুল্লাহ বলে, ড্রাইভার সাহেব, আমার মনে হয় আমাদের রাতটা কোথাও পার করা উচিত। লাশ নিয়ে রাতে যাওয়া যাবে না। আমিও সেটাই ভাবছি, ইঙ্গিতটা ভালো দেখায়নি। আমি খেয়াল করেছি কোনো পিশাচ হবে। মানে? জোড়া মরা কাক, তাও আপনাকে নিয়ে। বাধা দিচ্ছে না যেতে। সামনে কোনো হোটেলে রাত কাটাতে হবে। রিয়াজ বলে, আমার বাসা বগুড়াতে। আমি আমাদের বাসায় থাকার জন্য ভেবেছি। তা করা যায়। এইভাবে আবার কথা বলতে বলতে রিয়াজ অ্যাম্বুলেন্স এগিয়ে নিয়ে যায়। প্রায় 1 ঘন্টা পর আচমকা অ্যাম্বুলেন্স একটা ঝাঁকি দিয়ে ওঠে।
শিট বলে রিয়াজ অ্যাম্বুলেন্স বন্ধ করে দেয় আর রাস্তার পাশে অ্যাম্বুলেন্স দাঁড় করায়। আব্দুল্লাহ কিছু বলার আগে রিয়াজ বলে, টায়ার লিক হয়ে গেছে, অসময় সব সময় বিপদ ঘটে, আমাকে হেল্প করুন, আসুন টায়ারটা বদলাতে হবে। রিয়াজের কথায় আব্দুল্লাহ সায় দেয়। রিয়াজ অ্যাম্বুলেন্সের পেছনে গিয়ে ঢাকনা খোলে আর সিটের নিচ থেকে টায়ার বের করতে যায়, কিন্তু ঘুরে ফিরে কথা সেটাই, অসময় বিপদ ঘটে বেশি। সিটের নিচে কোনো চাকা নেই। রিয়াজ রাগে ফোন বের করে আর কল দেয় হেল্পারকে। কিছুক্ষণ রিং হওয়ার পর হেল্পার কল ধরে বলে, জি রিয়াজ ভাই বলুন, এক্সট্রা চাকা কোথায় গাড়িতে? ওহ শিট, মনে ছিল না আমার, ওটা কাজ করে সিকিউরিটি রুমে রেখেছিলাম। এগুলাই করিও, এখন মাঝ রাস্তায় লাশ নিয়ে আমি কোথায় যাব? সরি ভাই, আমার সত্যি মনে ছিল না। প্লিজ ভাই বসকে কিছু বলিয়েন না, না হলে আমার কি পানিশমেন্ট হবে তা তো জানেনি। ঠিক আছে রাখো। কলটা কেটে দিয়ে রিয়াজ আশেপাশে তাকাই। যেখানে রিয়াজ দাঁড়িয়েছে সে রাস্তার বাম পাশে একটা খাল আর ডান পাশে কিছু জনবহুল, একটা খেলার মাঠ আর কিছু দোকানও আছে। আচমকা অ্যাম্বুলেন্স দাঁড়াতে দেখে কয়েকজন ছোট বাচ্চাও দেখতে আসে। রিয়াজ সামনে এগিয়ে একটা দোকানে যাই আর একজন বৃদ্ধকে বলে, চাচা আশেপাশে কি কোনো গ্যারেজ আছে চাকার লিক সারানোর জন্য? লোকটা রিয়াজকে জানাই, না, তবে টাঙ্গাইল যেতে হবে, সেখানেই পাবে, সামনে গ্যারেজ অনেক দূর। রিয়াজ হতাশ হয়ে আবার গাড়ির কাছে আসে। ততক্ষণে এলাকার আরো কিছু লোক এসে অ্যাম্বুলেন্সের পাশে জড়ো হয়। রিয়াজ স্থানীয় লোকেদের সাহায্য নিয়ে একটা ছেলেকে রাজি করায়, তাকে টাকা দিলে সে টাঙ্গাইল গিয়ে চাকার লিক সারিয়ে আবার আনবে। তড়িঘড়ি করে রিয়াজ তাদের সাহায্য নেয় আর অ্যাম্বুলেন্সের টায়ার খোলে। আব্দুল্লাহ সহ লাশের পরিবারের সবাই পাশে দাঁড়িয়ে রইল। রিয়াজ ছেলেটাকে টায়ার সারানোর টাকা আর বকশিস 500 টাকা দিয়ে টাঙ্গাইল পাঠাই। ততক্ষণ এখানে অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই। সন্ধ্যার আগ মুহূর্ত, অর্থাৎ 6টার দিকে ছেলেটা টায়ার নিয়ে আসে। রিয়াজ সেটিকে অ্যাম্বুলেন্সে লাগাতে লাগাতে পার হয়ে যায় সন্ধ্যা। রিয়াজদের বিপদ দেখে এলাকার একজন লোক সেখানেই দাঁড়িয়েছিল। এদিকে আব্দুল্লাহ ভাই রিয়াজকে বলে, ভাই অন্ধকার নেমে এসেছে, এখন লাশ নিয়ে যাওয়াটা ঠিক হবে না, অলরেডি অনেক বাধা এসেছে, কিছু একটা করুন। রিয়াজ আব্দুল্লাহ ভাইয়ের কথা শুনে চিন্তিত হয়ে যায়। ওদের কথোপকথন শুনে একজন মধ্যবয়সী লোক এসে রিয়াজকে বলে, আপনাদের দেখে মনে হচ্ছে বিপদগ্রস্ত, যেহেতু সাথে লাশ আছে তাই রাতে রওনা করার দরকার নেই। অ্যাম্বুলেন্সে লাশ নেওয়া অনেক ঘটনা জানা আছে আমার বাসায় আমার স্ত্রী এবং 4 বছরের একটা ছেলে আছে। যদি আপনাদের আপত্তি না থাকে তবে আমার বাসায় রাতটা কাটিয়ে দিতে পারেন। লোকটার কথা শুনে রিয়াজ সহ বাকি সবাই বেশ খুশি হয়। যদিও লাশ নিয়ে এতটা দেরি করা ঠিক না, কিন্তু বিপদের ইঙ্গিত পেয়েও সতর্ক না হওয়াও ঠিক না। কফিনে যথেষ্ট ভরপ আছে, লাশ পচন ধরবে না। আব্দুল্লাহ ভাই ও রিয়াজের উপর সিদ্ধান্ত ছেড়ে দেয়। সব ভেবে রিয়াজ রাজি হন ওনার বাসায় থাকার জন্য। ডান পাশের একটা বাড়িতেই লোকটার ঘর। রিয়াজ ওনাকে সহ নিয়ে অ্যাম্বুলেন্স সেই বাড়িতে ঢুকিয়ে দেয়। বিশাল বাড়ি, চারপাশে অনেক ঘর আর মাঝখানে একটা বিশাল উঠান। উঠোনের মাঝে অ্যাম্বুলেন্স দাঁড় করায় রিয়াজ। সবার টিনের ঘর, তাই ঘর বেশি হওয়ায় ভয়ের মাত্রা কিছুটা কম লাগছে। বাড়িতে অ্যাম্বুলেন্স এসেছে এটা দেখে বাড়ির লোকজনও জড়ো হয়ে যায়। রিয়াজ কোনোভাবে অ্যাম্বুলেন্স সাইড করে বের হয়। এ অবধি সব ঠিক ছিল। রিয়াজ সহ লাশের পরিবার ওই লোকটার বাসায় যায়। অতিথির মতো আপ্যায়ন করে লোকটা। খাবার দিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলে শোবার রুম দেখিয়ে দেয়। রিয়াজ, লাশের কাজিন আর আব্দুল্লাহ এক রুমে যায়, অন্য রুমে লাশের মা বাবা যায়। কোনোভাবে শুধু ভোরের অপেক্ষা, এরপরেই রওনা দিবে সবাই। রাত 10:17। আচমকা খাট নড়াচড়া করতে দেখে রিয়াজ লাফ মেরে ওঠে। আব্দুল্লাহ ভাই আর লাশের কাজিন গভীর ঘুমে ডুবে আছে। প্রথমে ভূমিকম্প হচ্ছে ভাবলেও রিয়াজ দেখে শুধু খাট কাঁপছে আর বাকি সব ঠিক আছে। ঘরের টিন বা ঘরের আলমারি ও সব ঠিকঠাক। রিয়াজ আব্দুল্লাহ ভাইকে ডাকতে যাবে, সেই মুহূর্তে উঠোন থেকে কিছু একটা শব্দ শোনা যায়, যেন কেউ অ্যাম্বুলেন্স খোলার চেষ্টা করছে। রিয়াজ হুট করে জানলা খুলে উঠোনে তাকাতে যায়, কিন্তু তখন যা ঘটে তা লোমহর্ষ ছিল।
রিয়াজ জানলা খুলে অ্যাম্বুলেন্স দেখার জন্য। তবে তার আগে জানলা খুলতেই জানলার বাহিরে একটা পিশাচকে রিয়াজ দেখতে পাই, যার চুলগুলো অনেক বড় বড়, বাতাসে উড়ছে সব চুল, মুখ ভয়ঙ্কর কালো। রিয়াজ জানলা খুলতেই রিয়াজের চোখ সেই পিশাচের চোখ বরাবর পড়ে, যেন পিশাচটা অপেক্ষা করছিল জানলা খোলার। রিয়াজ চিৎকার দেওয়ার চেষ্টা করলেও গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। পুরো শরীর রিয়াজের অবাস হয়ে যায়। এদিকে পিশাচটি রিয়াজের দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দেয়। ভয়ে রিয়াজের শরীর জমে যায়। এক দৃষ্টিতে রিয়াজও সেই পিশাচের দিকে তাকিয়ে থাকে। পিশাচটা ধীরে ধীরে জানলা দিয়ে তার হাতটা রুমের ভেতরে ঢুকিয়ে দেয়। রিয়াজ না পারছে নড়তে আর না পারছে চিৎকার দিতে। এদিকে হাতটা আসতে আসতে রিয়াজের গলা চেপে ধরে। রিয়াজ ধরফর শুরু করলেও জানালা দিয়ে চোখ যায় অ্যাম্বুলেন্সের দিকে। অ্যাম্বুলেন্সের ঢাকনা খোলা, তার মানে লাশটার সাথে কিছু না কিছু করে নিয়েছে। এদিকে রিয়াজ হাত উঠিয়ে পিশাচের হাতটাও ধরতে পারে না, পুরো শরীর অবস্থার। পিশাচ রিয়াজের গলা ধরে চাপ দিতেই রিয়াজের গলার হাড় যেন ভেঙে যাচ্ছিল। রিয়াজ ধীরে ধীরে সেই পিশাচের বশে চলে যাচ্ছে। পিশাচ রিয়াজের গলা ধরলেও রিয়াজ নিজেও নিজের বুকে আঘাত করতে শুরু করে। প্রচুর গতিতে নিজের বুকে আঘাত করাই রিয়াজের মুখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়। কিন্তু রিয়াজের জ্ঞান আছে, রিয়াজ সব বুঝতে পারছে, দেখতে পারছে, তবে হাতটা নিজের কন্ট্রোলে নেই। যেন হাতটা রিয়াজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রিয়াজকে আঘাত শুরু করে। সেই মুহূর্তে লাশের মামাতো ভাই অর্থাৎ আব্দুল্লাহ বিছানায় বসে জোরে জোরে একটা আয়াত পড়তে শুরু করলো। আব্দুল্লাহর মুখ থেকে আয়াত শুনে পিশাচটা ভয়ঙ্কর রকমের একটা চিৎকার মারে। আব্দুল্লাহ ভয় না পেয়ে আবার শুরু করে আয়াত পড়া, যেমন সূরা ফাতিহার সব আয়াত। এরপর সূরা বাকারার কিছু আয়াত পড়ে, সূরা আল ইমরানের 18 এবং 19 নম্বর আয়াত, সূরা আরাফের 54 এবং 56 নম্বর আয়াত, সূরা মুমিনের 115 থেকে 118 নম্বর আয়াত, সূরা সফফাতের 1 থেকে 10 নম্বর আয়াত, সূরা আহকাফের 29 থেকে 32 নম্বর আয়াত, সূরা আর রহমানের 33 থেকে 36 নম্বর আয়াত, সূরা হাশরের 12 থেকে 24 নম্বর আয়াত, সূরা জিনের 1 থেকে 9 নম্বর আয়াত, সূরা হুমাজার 1 থেকে 7 নম্বর আয়াত। এই আয়াতগুলা উচ্চারণ করার পর পিশাচ রিয়াজের গলা ছেড়ে দিয়ে হাত বের করে নেয়। রিয়াজও হুট করে নিচে পড়ে যায়। এরপর আব্দুল্লাহ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করতে করতে রিয়াজের কাছে আসে। এই 3টা সূরার আগের আয়াতগুলা উচ্চারণ করাই জিন রিয়াজকে বশ করা থেকে ছেড়ে যন্ত্রণায় গায়েব হয়ে যায়। আর পুরোপুরি রিয়াজকে বশ থেকে হালকা করার জন্য শেষে 3টি সূরা উচ্চারণ করে। রিয়াজ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে থাকে। এদিকে বাড়ির সবাই দৌড়ে এসে রিয়াজদের রুমে জড়ো হয়। আব্দুল্লাহ রিয়াজকে কোলে নিয়ে উঠায় বিছানায়। মূল কথা হচ্ছে আব্দুল্লাহর সূরা পাঠ আর পিশাচের চিৎকার পুরো বাড়ির মানুষ শুনেছে। রিয়াজ জ্ঞানহারা অবস্থায় বিছানায়। আব্দুল্লাহ রিয়াজের পাশে বসে রিয়াজকে বাতাস করছে আর হাতে পায়ে তেল মালিশ করছে, যদিও তেলগুলা দোয়া পড়া তেল। এদিকে লাশের কাজিন দৌড়ে এসে বলে অ্যাম্বুলেন্সে লাশ নেই, ঢাকনা খোলা। কাজিনের কথা শুনতেই আব্দুল্লাহ দৌড়ে যায় বাহিরে। বাড়ির মানুষজন এবার ভয় পেয়ে যায়। সবার মাঝে সৃষ্টি হয় আতঙ্ক। ওই বাড়ির কিছু ছেলেরা লাইট নিয়ে বের হয় লাশ খোঁজার জন্য, যেহেতু এইটা তাদের কর্তব্যে পড়ে। মহিলাদের চিৎকার চেঁচামেচিতে রিয়াজের হুঁশ ফিরে আসে। জ্ঞান ফিরে আসতে রিয়াজ লাফিয়ে ওঠে। আর এটি দেখে লাশের মা রিয়াজকে সবটা খুলে বলে। রিয়াজ তৎক্ষণাৎ বিছানা থেকে এক দৌড়ে যায় অ্যাম্বুলেন্সের দিকে। অ্যাম্বুলেন্সের দরজা খুলে রিয়াজ আগে হুজুরের দেওয়া বোতলটা বের করে। এরপর কিছু পানি হাতে নিয়ে নিজের গায়ে ছিটিয়ে দিল। বাড়ির মহিলারা রিয়াজের কাণ্ড দেখছিল শুধু। রিয়াজ গায়ে পানি ছিটিয়ে নিজের ফোন বের করে। এদিকে আব্দুল্লাহ সহ সবাই বাড়ির পেছনের খালের সাইডে লাশ খুঁজতে চলে যায়। রিয়াজ ফোনের ফ্ল্যাশ লাইট অন করে বাড়ির বাহিরে দৌড় দিতেই যাবে, তার আগেই অ্যাম্বুলেন্সের ভেতর থেকে রিয়াজকে কেউ ডাক দিয়ে বলে, রিয়াজ, গাড়ির নিচে লাশ, ওদিকে কোথায় যাচ্ছ? রিয়াজ হুট করে দাঁড়িয়ে পেছনে তাকাই আর দেখে অ্যাম্বুলেন্সের ভেতরে সেই হুজুর বসে আছে, যে রিয়াজকেই পানি দিয়েছে, অর্থাৎ সেই জিন। রিয়াজ ওনার কথা শুনে আবার দৌড়ে এসে উঠোনে হাঁটু ফেলে বসে। তারপর গাড়ির নিচে ফ্ল্যাশ লাইটের আলো দিয়ে দেখে লাশ গাড়ির নিচে। রিয়াজ অবাক হয়ে আবার উঠে দেখে অ্যাম্বুলেন্সে সেই হুজুর নেই। রিয়াজ বাড়ির সবাইকে ডাক দিয়ে লাশের ব্যাপারে বলে। বাড়ির মহিলারাও
লাশ পাওয়া গেছে বলে চেঁচামেচি শুরু করে। ওনাদের উচ্চস্বরে দৌড়ে আসে বাহিরের মানুষও। সবাই এসে ধরাধরি করে লাশ বের করে। ভাগ্যিস লাশের দেহে কোনো ক্ষত নেই, পুরো লাশ পরিপূর্ণ। রিয়াজ সহ সবাই লাশটাকে আবার কফিনে ভরে পেরেক মেরে দেয়। আব্দুল্লাহ ভাইও ছুটে আসে রিয়াজের কাছে। পুরো বাড়িতে রিয়াজের গায়ে দেওয়া পানির গন্ধটি ছড়িয়ে গেছে। আব্দুল্লাহ ঘ্রাণ পেয়েই বুঝে যায় এটি কাদের দেওয়া জিনিস। সে বুঝেও না বুঝার ভান ধরে বলে সারা রাত লাশ পাহারা দিতে হবে, নইলে আবার আক্রমণ শুরু করবে। আব্দুল্লাহর কথা শুনে রিয়াজ বলে, কিছু হবে না, আমাদের শুধু রাতটা পার করতে হবে, লাশের ক্ষতি হবে না আর। কথাটা বলে রিয়াজ অ্যাম্বুলেন্সের ঢাকনা আটকে দিয়ে উঠোনের সাইডে চলে যায় আর একটা সিগারেট ধরাই। এদিকে বাড়ির ছোট বড় সবাই উঠোনে এসে জড়ো হয়। ওরা বলাবলি করছে, মরা মানুষ কিভাবে গাড়ি নিচে চলে যায়, নিশ্চয় এটা লাশ না, ভূত। যাই হোক, সারা রাত এভাবেই পার হয়ে যায়। বাড়ির কেউ ঘুমায়নি আর। ভয়ে সবাই উঠোনে জড়ো হয়ে রাত পার করে দেয়। ফজরের আজান হতেই আব্দুল্লাহ নামাজে যায় আর নামাজ শেষ করে এসে রিয়াজকে জানাই। রিয়াজও গাড়ি স্টার্ট করে সবাইকে ডাকে। বাড়ির মানুষকে বিদায় দিয়ে আবার রওনা করে সবাই বগুড়ার দিকে। এইবারে কোনো সমস্যা হয়নি। বগুড়া পেরিয়ে ওরা পঞ্চগড় যায়, লাশ নামাই। রিয়াজ সবাইকে বিদায় দিয়ে আবার ব্যাকও করে। এসবে হয়ে যায় প্রায় বিকেল। পঞ্চগড় থেকে বের হওয়ার আগেই রিয়াজকে কেউ পেছন থেকে বলে, কাজটা ঠিক করিসনি। রিয়াজ হয়ে যায় অবাক, সবাইকে তো নামিয়ে দিল, গাড়িতে রিয়াজ একাই আছে, তাহলে পেছনে কে? রিয়াজ হুট করে আয়নায় তাকাই আর দেখে চাদর পরা সেই লোকটা অ্যাম্বুলেন্সের পেছনে বসে আছে, যিনি রিয়াজকে এর আগেও অ্যাটাক করেছিল। রিয়াজ সেদিকে তাকাতে তাকাতে করে বসে অ্যাক্সিডেন্ট, তাও ইন্সপেক্টর জয়নাল সাহেবের গাড়ির সাথে।